আপনার সাথে তো আমরা একসাথে খেয়ে পার হইলাম, বাজার করে আসলেন, যাবেন কোথায়? যাম হলো ওই যে চরে। আমিও আপনাদের ওই চরে যেতে যাচ্ছি। বাজারে এরকমই কষ্ট করে যেতে হয়? কষ্ট হয় আমাকে। তোমরা যদি একটু আগে আসতা তোমার আম্মার একটু সুবিধা হইতো। এই যে আমার হাতে ক্যামেরা দেখে আমি সহযোগিতা করতে পারি নাই। ব্রাদার জি, কি নাম? মোহাম্মদ সাগর। বাড়ি? বাড়ি আপনার কামারগাঁও গ্রামে পড়ছে। কামারগাঁও? হ্যাঁ, ভাগ্যগুলোর পাশেই কামারগাঁও। হ্যাঁ, ভাগ্যগুলোর পশ্চিম দিকে পড়ছে। আচ্ছা, আমরা একসাথেই পার হলাম, খেয়া পার হলাম, একসাথে খাওয়া পার হয়েছে। আচ্ছা, তো পরে পরিচয় হওয়ার পরে বুঝলাম যে আসলে আমি যেখানে যেতে যাচ্ছি ওখানেই যাচ্ছেন আর কি। জি জি। তো এখানে কি উদ্দেশ্যে যাওয়া? আমি তো এখানে গাড়ি চালাই, তো গাড়ি চালানোর এখানে নর্মালি আমার অনেক পরিচিত মানুষ আছে। যেমন ধরেন এখানে আমার এক দাদাও থাকেন, প্রায় সময় ওনাদের আসলে ওই যে জিনিসপত্র দেখা গেছে গরুর জন্য যে খাবার বা এভরিথিং যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো আনা নেওয়া করতে করতে মানে ওইগুলো আসলে মাথায় করে আনা সম্ভব না। এই জন্য ওনাদেরকে আমি আসলে গাড়ি দিয়ে ট্রান্সফার করি। এই জন্য আসলে আজকে দাদুর সাথে অনেক দিন ধরে যাওয়া হয় না, এই জন্য দেখা করতে যাচ্ছি দাদুর সাথে। দাদুর কি খামার আছে নাকি? দাদুর আসলে খামার আছে বলতে গেলে ওনার 5-6টা গরু আছে। আচ্ছা, তাহলে আমি তো ওদিকে ভিডিও করতে যাচ্ছি, তো চেষ্টা করবো ওখানে যাওয়ার জন্য। অবশ্যই অবশ্যই। এবার আমি একটু অফ দ্য রেকর্ড শুনছিলাম কিছু বলতেছিলেন খুব সুন্দর করে, একেবারে ভাষ্যকারের মতো। না, ওইটা হচ্ছে আসলে নর্মালি অনলাইনে কাজ করার আসলে আমার খুব শখ ছিল আপনার মতো। আসলে না, আমার কোনো শখ ছিল না, এই কাজটা আসলে আমি এখন প্রয়োজনে করি। আমিও আমার প্রয়োজনের জন্য এই পেশাটাই বেছে নিয়েছিলাম, কিন্তু আসলে ওই সময় আসলে ডেফিনেটলি সময় সাপেক্ষে কিছু মানে যেমন ধরেন এই যে এই সময়টা দিতে পারি না কারণ অনলাইনে কাজ করতে পারি না, কারণ ফ্যামিলির একটা চাপ আছে। যেমন ধরেন ফ্যামিলির একটা চাহিদা আছে, ওই চাহিদাগুলো পূরণ করতে গেলে আসলে এই কাজগুলো করার সময় আমি পাই না। আচ্ছা, যে কারণে আসলে অনলাইনে কাজ করা হয় না। আচ্ছা, ভাষ্যকারের মতো কি শুনছিলাম সেটা একটু শুনতে চাই। আবার হাস্যকরের মতো করে বলছিলাম হচ্ছে যে অবশেষে আমরা প্রায় চরের মাঝখান বরাবর চলে এসেছি। আর যদিও আমাদের সাথে আমাদের আন্টি পার হয়েছে চরে, অনেকক্ষণ আন্টি 2টা ব্যাগ নিয়ে অনেক কষ্ট করতেছিল। মাঝপথেই আন্টির ছোট ছোট গ্যাংস্টাররা চলে আসছে আন্টিকে হেল্প করার জন্য, আর অলরেডি হেল্প করেও ফেলছে, কারণ আন্টির সেই ভারী বোঝাগুলো তারা আসলে এখন নিয়ে ফেলছে। এখন আন্টির খুব কষ্টটাও অনেকটাই কমে গেছে। আর এই রোদ্রের মধ্যে নর্মালি সিঙ্গেলভাবে হাঁটাও যে কী কষ্ট, বা রোদ্রের যে তাপমাত্রাটা আছে এটা শরীরে লাগার পরে যে আসবে সে বুঝতে পারবে বর্তমানে রোদের তাপমাত্রাটা কত বেশি। গরমটা সহ্য হইতেছে না। আর আমাদের পিছনে পিছনে কেন যাচ্ছে এর পিছনে একটা কারণ আছে। কি কারণ? কারণ এখন ওরা খাবারের সন্ধানে আছে। কারণ আশেপাশে দোকান থাকলে আমরা কিছু খাওয়াইতে পারতাম। যদিও এখন আমাদের আশেপাশে দোকান নাই, আর দোকান খুঁজতে হলে এখনও প্রায় আমাদের 10 মিনিট হাঁটতে হবে এখান থেকে। আচ্ছা, দেখি আমাদের সাথে যাই কিনা, গেলে আমরা কিছু কিনে খাওয়াবো। তুমি যদি আজকে আমাদের সাথে যাও তাহলে তোমার জন্য আজকে স্পেশালিস্ট একটা বনরুটি আছে, যাবা তুমি? আসো। হ্যাঁ, আসো আসো। কামড় দিবে, আসো 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 আসো। দেখছেন কিভাবে হাঁপাইতেছে, তার মানে রোদের তাপটা ওর প্রচুর পরিমাণে লাগতেছে। দ্যাটস অ্যামেজিং। আসো আসো। দর্শক, গরম কি পরিমাণ পড়েছে এই কুকুরটি দেখেই বুঝতে পারছেন। আশেপাশে পানিও নেই, এখানে কোনো দোকানপাটও নেই। তো আমরা চাচ্ছি যে কুকুরটি আমাদের সাথে যাক, সামনে হয়তো গেলে আমরা দোকান পাবো, ওকে কিছু খাওয়াবো। এখন আসলে বর্তমান অবস্থা খুবই খারাপ যাইতেছে, কারণ আমরা বহু দূর হেঁটে চলে আসছি। আর এইখানটাতে আসতে যে আমাদের কতটা কষ্ট হয়েছে সেটা হয়তো বা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা এখন প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। যদিও আশেপাশে আমরা কোথাও একটা বাড়িতে গিয়ে একটু পানি দেখবো খাওয়া যায় কিনা, কারণ কিছুর একটা না খেলে এখন আমাদের শারীরিক অবস্থা বেশি একটা ভালো যাচ্ছে না। আমরা এখন একটা বাড়িতে যাব, তাদের কাছে গিয়ে আমরা দেখবো আমাদেরকে পানি খাওয়াই। আমরা মনে হয় খেয়ে পার হওয়ার পরে এই পর্যন্ত মোটামুটি মনে হয় 20-25 মিনিট হেঁটেছি, অলরেডি হাঁটা হয়ে গেছে। আর একটা বিষয় যে আমরা যখন এই যে ভিতর দিয়ে আসছিলাম, এই যে এগুলো কি বলে এই গাছগুলোকে? এগুলো হচ্ছে কাইসা গাছ, মানে কাইসা বা লতা, এভরিথিং, মানে যে অনেক অনেক অঞ্চলে অনেক নামে এটা পরিচিত। কাইয়া কয়, কাইসা কয়, লটা কয়। আচ্ছা, তো যে কাইয়া বা কাইসা, তো এগুলোর ভিতরে যখন আসছিলাম তখন আমার ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে এই চরগুলোতে আসলে, সেটা হচ্ছে যে সাপের ভয়। সাপের ভয়, যদিও আপনি সাপ জিনিসটা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন, এখানেও নর্মালি আপনার 75% পাবেন না। এই রৌদ্রের মধ্যে সাপ কখনোই থাকবে না। সাপ সবসময় একটা জিনিস চিন্তা করবেন, সাপ সবসময় একটা ঠান্ডা সূক্ষ্ম স্থানে থাকে। ওদের শরীর অলরেডি এমনিতেই গরম থাকে, আর যখন কোথাও যদি কোনো স্থানে সাপ থাকে ওইখানটাতে একটা গরম ভাবসা পাবেন। কি নিয়ে যান? বেকারি মাল। কি নাম আপনার? খুরশেদ। বাড়ি কই আপনার? বাড়ি ঢাকা। ঢাকা কোন জায়গায়? কেরানীগঞ্জ। তো এইখানে এই চরে কেন? এই ছেলে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এখানে? তো আমি তো আপনার ঘরে দেখলাম তেমন কিছু নাই, এখানে কি একাই থাকেন এখন? একাই থাকি। ভাই কি নাম আপনার? আমার নাম তুতা ব্যাপারী। আপনাদের বাড়ি আগে কোথায় ছিল?
আগে ছিল চরজানাজাত। মাদারীপুরে। হ্যাঁ। এখন কোথায় আছেন? চানগাঁও মধ্যে পড়ছে। এটা কি চানগাঁও? হ্যাঁ, চানগাঁও। তো এটা কি শিবচরের জায়গা না বিক্রমপুরের জায়গা? বিক্রমপুর জায়গার মধ্যে পড়ছে মনে হয়। কিন্তু আমি যতটুকু জানি যে এই পুরো জায়গাটাই খাস। হ্যাঁ, জায়গা খাস। তো আপনি এইভাবে ঘর উঠে আমরা আছেন। গৌড়ি আছেন। তো এখানে আছেন মানে ওখানে বাড়ি ভাঙছে দেখে এখানে ওখানে থাকেন? বাড়ি ভেঙে গেছে, আমরা এখানে বসছি। তো এখানে তো মূলত কৃষি কাজ করেন। হ্যাঁ, কৃষি কাজ। জমি জায়গা চাষ করেন? হ্যাঁ। আর কি গরু পালন? আমরা গরু বাছুর পালি, মাছ টাছ মারি। গরু কয়টা আছে? এই 2টা আছে গরু। এই কুরবানিতে বিক্রি করবেন? 2টা গরু আছে। দুটার দাম কত চান বলেন তো? কত যাবে কোনো ঠিক আছে নি? না একটা আনুমানিক বলেন দেখি। 2টা 2.5 লাখ যেতে। 2টা 2.5 লাখ? হ্যাঁ। তো কেউ যদি এই গরু নিতে চায়, যে 2.5 লাখ বলছেন না, হ্যাঁ। সামনে তো ঈদ, তো কেউ যদি নিতে চায় যদি আমাকে ফোন দেয় তাহলে বেচবেন তো 2.5 লাখে? হ্যাঁ। তাহলে 2.5 লাখ টাকা যদি কারো পছন্দ হয় তাহলে বলবো ফোন দিয়েন। এটা আবার কি ফিট টিট খাওয়ান নাকি? না না, ফিট খাওয়াবো না। ফিট খাওয়াই? এমনি কুড়া বসি খাওয়াই। ফিট খাওয়ালে কিন্তু আবার দাম এত দিবে না। না না, ফিট খাওয়াই না। আচ্ছা, তাহলে সংসার কে কে আছে আপনার? হ্যাঁ, 4 জন আমরা। 4 জন মানে? আমার ফ্যামিলি হলো আমি, আমার বউ, 2 বাচ্চা। 4 জন। বাবা মা কই আপনার? বাবা মা পাশের বাড়িতে। ও, এখানে আরেকটা বাড়ি আছে। হ্যাঁ। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনাদের এই চরের শেষ সীমানা, মানে এরপর আর আপনাদের বাড়িঘর নাই? না, এদিকে আর কোনো বাড়িঘর নাই। এই আধা কিলো কিংবা 1 কিলো সাইডেই বেড়িবাঁধের কাজ চলতেছে। সালমান রহমান সে বেড়িবাঁধ দিতেছে। এই আধা কিলো পশ্চিমে এই বেড়িবাঁধের কাজ অলরেডি চলতেছে। বেড়িবাঁধ এদিকে আসতেছে। আচ্ছা, সালমান রহমান হচ্ছেন বেক্সিমকো গ্রুপের মালিক। তো উনি তো আবার এমপি, আবার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সালমান রহমান বিশিষ্ট ব্যবসায়ী। ওনার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না। এই এখান থেকে 2 কিলো পশ্চিমে তাদের বাসা। ওখান দিয়ে বেড়িবাঁধের কাজ চলে আমাকে অনেক কাছাকাছি চলে আসছে। ভাবি, আপনার শাক কিন্তু ভালো না, ওই দেখেন কি বলে ফোটা ফোটা শীত পড়ে গেছে। শীত পড়ে গেছে, একটু বেশি করে সিদ্ধ করেন। তাহলে আমরা তো একেবারে আপনাদের চরের শেষ বাড়িতে ছিলাম। একবারে পশ্চিম শেষ মাথায়, আর এদিকে অনেক বাড়ি ঘর আছে। একবারে জসিলদা পর্যন্ত গ্রাম আছে। সব এটি নদী ভাঙ্গা এলাকার লোকজন, তারা অনেক বিভিন্ন জায়গায় থেকে জায়গায় সরকারি জায়গার ভিতর বাড়িঘর করে আছে। খাস জমি এখানে অনেক। আপনাদের চরটা তো ছোট না? অনেক অগাধ জায়গা আছে, জায়গা আছে পড়ে রয়েছে। ব্যবহার তো আমিও করতে পারি, আমি তো দেশের নাগরিক ভাই। এটা যেই মানে সাধারণ লোক যারা আছে, গরিব লোক বাড়িঘর করছে, এটা ছাড়া যায় যে তাকে আত্মীয় বাড়া যে জায়গা আছে, তারা যেই করুক, যদি করে চাষবাস করে, আমাদের কোনো আপত্তি নাই। ঠিক আছে, তারা মনে করেন করতে পারবো। মানে আপনি কি চাচ্ছেন যে আসলে এখানে কেউ কিছু করলে আপনাদের সাথে একটু কথা বলে নিলে খুব ভালো লাগবে? কথা বলে নিলে এটা মনে করেন এখানেও একটা সমাজের একটা আইন শৃঙ্খলা আছে, আমরা সেইভাবে সবাই একতাবদ্ধ আছি। ওইটা কথাটা বলে নিলে ওই একজনের যে চাষ করছে তার জায়গাটা মানে তার কোনটা ওটা চিহ্নিত করে দিলে সবচেয়ে ভালো হয়। মানে এটা আচ্ছা, আমি বুঝছি। সেটা হচ্ছে যেহেতু খাস জমি এবং অনেক জমি আছে, তো খাস জমি বলতে তো সরকারি জমি। তো সরকার তো এখানে কিছু করতেছে না। এখানে যারা যেভাবে আছেন, আপনারা আগের থেকে এখানে বসবাস শুরু করছেন এবং কথা বলছিলেন যে এখানে নাকি আপনারা 2টা ফ্যামিলি প্রথম আসছেন এখানে। হ্যাঁ, জি জি। কোথা থেকে আসছিলেন জানো? আমরা চরজানাজার থেকে আসছি। শিবচরের চরজানাজার থেকে আপনারা এখানে আসছেন? এখানে এসে বাড়িঘর করছি, মানে একবারে চর পড়ছে, কেবল পড়ছে, প্রথম অবস্থায় আছি। আমাকে দেখা দেখি অনেক লোকজন এই জায়গার মধ্যে বাড়িঘর করছে। বাড়িঘর করে তারা অনেক মনে করেন অনেক সবাই ভালোই আছে। তাহলে আপনাদের এখানে যত বাড়িঘর দেখলাম, এই বাড়িঘরগুলোকে ম্যাক্সিমামই আপনাদের চরজানাজাদের? চরজানাজাতের ম্যাক্সিমাম, কিছু লোক আছে কাঁঠাল বাড়ির, আর কাঁঠাল বাড়ির চরজানাজাতের লোকজন এই জায়গার ভিতরে আছে বেশি। কোরবানির উপযোগী হয়েছে তো? উপযোগ হয়েছে। এখন যদি কেউ গরু আমার ভিডিও দেখে নেয় তাহলে তো আপনার সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, যোগাযোগ করতে হবে। তো একটু ফোন নাম্বার দেন। আচ্ছা, দিব না। বলেন। মুখস্থ নাই। মুখস্থ নাই? আর আপনি এখানে আসলে কিভাবে আসবে বলেন তো? আসলে কামার কাজ জীবিষ্টান দিয়ে দায়িত্ব। আচ্ছা, আমি বলি, সহজ ঠিকানা দেই। ঢাকা থেকে যদি কেউ এই গরু নিতে চায় তাহলে আসতে হবে পদ্মা ব্রিজের ওখানে খানবাড়ি আছে। হ্যাঁ, খানবাড়ি। তো খানবাড়ি নেমে বলতে হবে যে ভাগ্যকুল বাজারে যাব অটোতে। সেখান থেকে খেয়াঘাট পার হয়ে এই চরের নাম কি বলবে? চানগাঁও। আপনার নাম কি? আমার নাম তুতা ব্যাপারী। তুতা ব্যাপারী। এই তুতা ব্যাপারী বললে তখন মানুষ দেখায় দিবে। তো গরু যদি কারো পছন্দ হয় আপনি ভাগ্যকুল বাজারে পৌঁছায় দিবেন, ওখান থেকে মানুষ গাড়ি দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। তো আপনি 2.5 লাখ টাকা চাইছেন, খুব বেশি চান নাই আমার ধারণা, কারণ গরু তো অনেক দাম। তো কারো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। চরে কি এখানে কি সাপের কোনো ভয় আছে? সাপের ভয় তো আছে, সাপ আগা ছিল না, ওখানে আহে। এখানে আসার পরে, এই চরে আসার পরে শুনলাম যে একজন ভদ্রলোক গান করেন, বয়াতি গান। তো কথা বলছি নুরু বয়াতির সঙ্গে। আছেন কেমন? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো বয়াতিদের সাথে আমার একটা সম্পর্ক আছে,
সেটা হচ্ছে আমি টেলিভিশনে কাজ করতাম, তো অনেক বয়াতির সাথেই আমার প্রোগ্রাম করা আছে। তো এখন বয়াতি বললে তারা আবার কি মনে করবে জানি না, কারণ অনেকে এখন শিল্পী বলি, সঙ্গীত শিল্পী বলি, বাউল শিল্পী আর কি। তো যেমন ধরেন আমি একজনকে গুরু মানি, সে হচ্ছে টুনটুন ফকির, কুষ্টিয়ার। তারপরে আমার খুব পছন্দের মানুষ বাউল শফি মণ্ডল। তারপরে আমার কাজ করা হয়েছে দিক দিয়া লতিফ সরকার, তারপরে এদিকে আছেন এই আরিফ দন। তো আরিফ দনকে আমার খুব ভালো লাগে, আর সবচেয়ে বেশি পছন্দ করি আমি টুনটুন ফকিরকে। তো আপনারা তো গান করেন, তো একটু শোনাবেন নাকি আমাদের একটু? না, এখন গান গাওয়ার হ্যাঁ, আপনার মাত্র আপনার বিছনাতে উঠে নিয়ে আসলাম। তো একটু বলেন, এই চরে তো শুনলাম আপনি আর আমাদের ওই ভাই প্রথম এদিকে আসছেন আর কি। নদী ভাঙ্গা যখন আমাদের উপর ছিলাম তখন আমরা নদী শিখেছ আসলাম, এই নদী কয়েকটা ভাঙ্গা দিছি। এরপরে ভাঙ্গা আমি কোথায় এই চরে দেখে আইসা প্রথম বাড়ি করলাম। আশরাফুল ভাইয়ের স্পেশাল কুলফি মালাই, স্পেশাল কুলফি মালাই, তুমি খাও, ছোটরা বলে আরো দাও, কুলফি আইসক্রিম। হ্যাঁ, এ হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত আশরাফুল ভাইয়ের কুলফি মালাই। দাম তো বেশি নয়। ভাই বাড়ি কই? কুষ্টিয়া। এখানে কই থাকেন? আমরা আছি এখন ফুলতলা। ফুলতলা? জি। এটা কোন জায়গায় ফুলতলা? এটা আপনার দোহার থানার মধ্যে। ও দুহারের ফুলতলা, হ্যাঁ বুঝতে পারছি। জি জি ওই ফুলতলার পরে হচ্ছে নারিশাঘাট, জি। ওখানে থাকেন। আর এই কারখানা কই? কারখানা ফুলতলাতে। ও, আপনারা ওখান থেকে এসে এখানে কারখানা করছেন, জি। এরপরে সাপ্লাই দেন না? জি। মাত্র 10 টাকা, স্পেশাল মাত্র 20 টাকা, স্পেশাল 30 টাকা, স্পেশাল 50 টাকা। আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে। আপনাদের বাড়ি আগে কোথায় ছিল? আমাদের বাড়ি ছিল আগে বাসতলায়, এখন কই আছেন? এখন আছি বৈতি গ্রামে। বয়াতির গ্রাম, ওই যে আমি যে কথা বললাম যে বয়াতি সাহেব, হ্যাঁ। উনি এই গ্রামে প্রথম আসছিল। জি জি তো যে কারণে এই গ্রামের নাম দিয়েছেন বয়াতির গ্রাম। জি। আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি ছিল কোথায় আগে বললেন? বাসতলায়। বাসতলা, এটা কোন জেলায়? বাসতলায় ফরিদপুর, আর সদর জেলা হয়েছে ফরিদপুর, থানা হয়েছে সদরপুর। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ পড়ছে, এটা করতে পারে বা মাদারীপুরের এই পাশে পড়ছে আর কি, জি। তাই তো? হ্যাঁ। তো ধান কেমন পাইছেন এবার? এখানে ধান মনে করেন বৃষ্টি হয় নেই, মনে হয় যিনি ওখানে 7-8 মণ পাইছি, আর 7-8 মণ হইতে পারে। এবার ধান বেশি জুইতে নেই। কিন্তু আপনাদের তো সুবিধা আছে যে জমি তো আর টাকা দিয়ে রাখতে হয় না। আর ভাগ্য ওখানে টাকা দিয়ে রাখতে হয় না, ওখানে টাকা কিছু কি দিতে হয় না, যাগো ক্ষেত খেলা তাকে কি দিতে হয় না, যারা দাবি করে তাকে তো দেওয়ানি লাগে, কিছু তো দেওয়া লাগে। তাহলে কিছু দেওয়ার লাগে না। না, আমি ভাবছি খাস জমি হয়তো ফ্রি চাষ করেন। না, ফ্রি চাষ হবে না, কেন যেই হোক কম বেশি কিছু দেওয়ার লাগে। এদিকে যাচ্ছিলাম তখন দেখলাম আপনাদের এই মসজিদ। জি জি, এই মসজিদে আপনারাই করছেন? আমরাই করছি, সবাই এলাকার লোকজনে মিলে, আবার কিছু ওভার থেকে কিছু অনুদান দিচ্ছে গরিব মানুষ বলে আমাকে। আমরা কোন পার থেকে? এটা ওই যে কামারগাঁও থেকে কিছু টাকা আমাকে দিচ্ছে, আর আমরা কিছু টাকা এলাকার লোকজনে এটা করে এটা নির্মাণ করছি। আচ্ছা, নামাজ যে পড়ান এরকম কাউকে নিয়োগ দিছেন? হ্যাঁ, আমাকে ওই জায়গায় মজ্জাম সাহেব আছে, রাখছি আমরা। 12 মাস করে তারা থাকে, মনে করেন পড়াশোনা করে, পোলাপানের পড়াশোনা সকাল বিকাল 2 বেলায় পড়ায়। ওই যে সামনে নৌকা দেখা যায়, হ্যাঁ, ওগুলো তো বর্ষাকালে পানি আসবে এখানে, তো পানি অলরেডি চলে আসছে। ওখানে খাল আছে, খাল দিয়ে নৌকা ওখানে রাখছে। আবার বাইরে এখন যায় মাছ মারতে পারবো, যে কোনো জায়গায় যে পুকুর ভিতরে রাখছে নৌকা। তাহলে বর্ষাকালে আমরা যেখানে হাঁটতেছি এখানে কি পানি উঠে? না, এখানে এখানে পানি ওঠে নাই, প্রায় 2 বছর এই জায়গার মধ্যে পানি ওঠে না, পানি থাকে নিচে। আচ্ছা, থাকে। তাহলে তো চাষাবাদের সুবিধা আছে। মানে অনেক চরে গেলে দেখা যায় যে পানি উঠলে এরা বাড়িঘর ছেড়ে দেয় বর্ষাকালে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনাদের এখানে বাড়িঘর কোনো সমস্যা হয় না? না, আমরা থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, কোনো সমস্যা হয় না। ভাই, হ্যাঁ ভাই। তাহলে এই জায়গায় মানুষজন একটু মাছ ধরে নদীতে? নদীতে মাছ ধরে, এবার ওই যে মাছ ধরে, কৃষি কাজ করে, যার যখন মৌসুম আসে এই মৌসুমে কাজ করে খায় গরিব মানুষ। ওই যে আপনার পিছনে জাল দেখে মনে হলো, হ্যাঁ। তো নদী এখান থেকে কত দূর? নদী এখান থেকে যে সামনে নদী, এই যে গাছের পরে নদী। কি নাম ভাই আপনার? লাল মিয়া ফকির। তো এই যে আপনার পিছনে যে গরু, আপনার তো শুনলাম অনেকগুলো গরু, এর মধ্যে এই একটা, বাকিগুলো শুনলাম যে মাঠে দিয়ে আসছেন। তো এই গরু তো কুরবানির জন্য বিক্রি করবেন শুনলাম, কত হলে বিক্রি করবেন? 1,60,000। বয়স কত এটার? বয়স 2 বছর। কুরবানির উপযোগী হয়েছে তো? হয়েছে। তো ঈদ তো আরো প্রায় 1 মাস বাকি আছে, প্রায় 1 মাস বা আরো বেশি। 1 মাসের একটু বেশি। আচ্ছা, তো যদি এই ভিডিও দেখা কেউ যদি এই গরু কিনে 1.5 লাখ টাকা দেয়া, তাহলে কয় টাকা দিবেন আমারে বলেন? বলেন।
বলতে হইব। আচ্ছা দিবেন আর কি, বুঝলাম না দিলেও মিষ্টি খাওয়াবেন আর কি। হ্যাঁ দিমু দিমু। আচ্ছা না দিলেও মিষ্টি খাওয়াবেন, আমি আছি ভাই আছি, আমাকে মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ দিমু। আর আপনার আমার গরু নিয়ে যেটাই, গরু তো অনেক সময় দেখা যাচ্ছে কোরবানির সময় অনেক ছোট গরু অনেক দাম হয়, আবার বড় গরু দাম কমে যায়। তবে আপনি যে দাম চাইছেন এই দামটা খুব বেশি না, একদম স্বাভাবিক আছে। কারণ এটার মাংস কত হইতে পারে আনুমানিক ধারণা আপনার? 4 মণ গোছ হবো। 4 মণ মাংস হলে সেখানে 1.5 লাখ টাকা দাম চাইছেন, খুব বেশি না। ও 1,60,000 চাইছেন। তো আপনাদের এখানে তো আসা একটু মুশকিল। তো ভিডিও দেখে যদি কেউ গরু পছন্দ করে, যদি আপনাকে যদি অগ্রিম টাকা দেয় কিংবা আপনার থেকে যদি নেয়, তাহলে গরুটা আপনি পৌঁছায় দিবেন কোথায়? বাগুকুল বাজারে। বাগুকুল বাজারে পৌঁছায় দিবেন। ওখান থেকে কেউ ঢাকা নিক বা নিক, আর ঢাকা তো খুব বেশি দূর না, বাগুকুল থেকে ঢাকা হচ্ছে মাত্র 35-40 কিলো হবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, তো আপনার সাথে ঘুরতেছি অনেক সুন্দরা, আপন ভাইবা নামটাই জানা হয় না আর কি, মানে ভাই ভাই করতেছি তো আর কি, নাম জিগারতে মনেই নেই। তাহলে দেলোয়ার ভাই আপনি আর হচ্ছেন আমাদের এই নুরু বয়তি সাহেব, এই দুজনেই এখানে যে কটা ফ্যামিলি আছে, আনুমানিক কটা ফ্যামিলি আছে পাড়া? প্রায় 100 মতন ফ্যামিলি আছে। তাহলে আপনারা দুইজনেই এই জায়গার লোকজন যারা আছে তাদেরকে দেখাশোনা করে রাখেন আর কি? হ্যাঁ, তারা আমাদের কাছে আসে, আর যারা এসে যেটা লিখিলে আমরা সেটাই করি। যখন এই চরে আসতেছিলাম তখন আপনার সাথে দেখা, খেয়া ঘাটে কথা হলো, তো শেষ পর্যন্ত আপনার বাড়িতে আবার আসলাম। তো গরু ছাগল পালনই তো এখানকার মেন কাজ আপনাদের। হ্যাঁ, গরু আছে কটা? 14টা। ছাগল? ছাগল হলো 2টা, আর 2-1টা বাচ্চা দিছে 2টা। মানুষ তো 2-4টা দিয়ে খামার শুরু করে, তো আলহামদুলিল্লাহ আপনার 14-15টা গরু, 4টা ছাগল, তো এই তো আপনার আয়ের পথ। হ্যাঁ হ্যাঁ, এই আর আছে বিভিন্ন ব্যবসা আছে আমার, যেমন নাঙ্গল আছে, তারপর ধান ভাঙানোর মেশিন আছে, তারপর ট্রলার আছে। তো নুরু বয়দির বাড়ির থেকে আপনার বাড়ি বেশ দূরে, এত দূর তো হেঁটে আসলাম, রাস্তায় অনেক কিছু দেখলাম। আসলে ফাঁকা জায়গায় কিন্তু আপনি থাকেন? আমি ফাঁকা জায়গায় থাকি স্যার, এই বন বাদা অনেক কিছু আসলে ওইগুলো পরিষ্কার করে ওষুধ দিয়ে এবার আমি এই জায়গায় থাকতেছি। আমার দেখতে হয় অনেক লোক এই জায়গার মধ্যে আছে, প্রায় 15টা ফ্যামিলি আমি যে এক জায়গায় আমরা থাকি। এখানে 15টার মতো ফ্যামিলি আছে, এরা সবাই আমার দেখে এই জায়গার মধ্যে রয়েছে। আর নুরু বয়দি ভাইয়ের বাড়ির ওদিকে একটু বেশি মানুষ? ওদিকে আবার একটু বেশি আছে, আবার ওই সাইডেও গ্রামের একটা আছে, ওইটা আবার রয়েছে ভিতরে, আর আমরা নদীর সাইডে। আচ্ছা, তাহলে গরু কটা আছে আপনার? আমার 2টা আছে, একটা আছে দামোদে বসছে কয়েকদিন আগে, আর একটা গাই আছে, আর একটা বাছুর, 3টা। তাহলে গরু পালন মোটামুটি সহজ, এই যে আপনি ছেড়ে দিয়ে রাখছেন, খাচ্ছে গরু? হ্যাঁ, আমরা বাইন্দাই পালি, মানে ঘাস খায়, এখানে ঘাস তেমন একটা আমার কাটতে আনতে হয় না, গরু ভালোই খেয়ে নিয়ে আসে। তো বেঁধে পালার অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। আচ্ছা চলেন, যদিও খিদা নাই, আমরা তো এক বাড়িতে খাইলাম। কার বাড়িতে জানি খাইলাম ভাই? খালেক শেখের। ওনার বাড়িতে খাইলাম, ওনার সাথে কথা বলতে পারলাম না শেষ পর্যন্ত। এই যে আমার মাইয়াটা একটা ছবি তুলে দেন। বাবা বলো, কি নাম তোমার? জান্নাতুল। তোমার নাম কি জান্নাতুল? বাবা বলছে তোমার নাম জান্নাতুল, তুমি কি জান্নাতুল? হ্যাঁ বলো, আমি তোমার কাকা হই। এই তোমাদের ঘরে ভাত খেলাম, হঠাৎ করে তোমার বাবা জোর করে আমার ভাত খাওয়াই দিল।